আবার এটা ফিরে আনার চেষ্টা করা হলো হাসিনা যখন 96 এবং 2009 আবার নির্বাচিত হলেন। এখন আবার ওটাকে অন্যভাবে দেখা হচ্ছে এবং এই যে সংস্কার কমিশনগুলো কাজ করছে, তারা আবার নতুন করে সংবিধানের নতুন জিনিস ঢুকানোর চেষ্টা করছে। কাজে এখনো কিন্তু আমরা এক ধরনের হযবরল অবস্থায় আছি বাংলাদেশ। যে রাষ্ট্রটা কিন্তু একদিকে রাষ্ট্রটার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই। ভবিষ্যৎ ইন দ্য সেন্স যে তার যে স্বাধীনতা, তার যে স্বাধীন অস্তিত্ব, সেটা কোনোভাবে বিঘ্নিত হবে এই ভয় কিন্তু কেউ করছে না। কিন্তু রাষ্ট্রের এই স্বাধীন রাষ্ট্রের ভেতরে যে অস্থিতিশীলতা, সেটার পিছনে কারণই হচ্ছে যে ২-৩ ধরনের রাজনৈতিক চিন্তাধারা একভাবে সাংঘর্ষিক পর্যায়ে চলে গেছে। সাংঘর্ষিক পর্যায়ে আগেও ছিল, একজনকে না একজনকে বিজয়ী হয়ে প্রতিষ্ঠিত হতে হবে, কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব হচ্ছে না। কেউ সেভাবে নিজের আদর্শকে দেশের আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারছে না। এইটা একটা বড় সমস্যা, যার ফলে আপনার কিছুদিন পর পরই আপনার এই জিনিসটা আসবে যে কে এই ইতিহাস বিকৃত করবে, সে ওই ইতিহাস বিকৃত করবে। একবার আমার মনে আছে, আমি যখন বাংলাদেশের সাংবাদিকতা করতাম, ডেইলি স্টারে ছিলাম, এক কলিগকে বলেছিলাম যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা ভালো কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। বাংলাদেশি বাঙালি, আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের রাষ্ট্র, আমরা বাংলাদেশি, আওয়ামী লীগ সেটা মেনে নিক, কিন্তু বাংলাদেশি জাতির পিতা হতে পারে শুধুমাত্র শেখ মুজিব, কারণ তিনি তো বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তো বিএনপি অ্যাকসেপ্ট করে নি। ধরেন বাংলাদেশি হোক, বাঙালি হোক, হ্যাঁ, এখন ধরেন আমার এথনিসিটি বাঙালি, এথনিসিটি, আমি জাতীয়তাবাদের কথা বলছি। জাতীয়তাবাদ তো আসে এথনিসিটি দিয়ে, রাইট? আপনি এটা কি দিয়ে বলবেন? আমরা সবাই বাংলাদেশি। আপনি যদি ভারতে আপনি আপনার জাতীয়তাবাদ এথনিসিটি থেকে আসে না। ভারতে দেখেন কত এথনিসিটি থেকে আসে। ভারতে কত এথনিসিটি, আপনার জাতীয়তা একটাই, তারা ভারতীয়। ধরেন সাবির ভাই, ধরেন আমি আমেরিকায় থাকি, ধরেন আমি আমেরিকান, এটা আমার ন্যাশনালিটি, রাইট? কিন্তু আমার এথনিসিটি কি? আমি বাঙালি। হ্যাঁ, দেন আমার কি আপনি বাংলাদেশি বললে আমার এথনিসিটি বোঝা যায়? আপনার জাতীয়তা হচ্ছে আমেরিকান। এক্স্যাক্টলি, আমার জাতীয়তা আমেরিকান, আমার এথনিসিটি হচ্ছে গিয়ে আমি বাঙালি। এথনিসিটি ভিন্ন জিনিস। ভারতে আপনি মারাঠি পাবেন, পাঞ্জাবি পাবেন, বাঙালি পাবেন, সবই পাবেন, কিন্তু তারা ভারতীয়, রাইট? বাংলাদেশে আপনি বাঙালি পাবেন, ত্রিপুরা পাবেন, চাকমা পাবেন, ত্রিপুরা পাবেন। আচ্ছা, এই তর্কটা আসলে বৃথা। আমার মনে হয় যে আমরা মূল যে আলোচনার মধ্যে ছিলাম সেইখানে যদি একটু আসি। সরি, আমি ইন্টারাপ্ট করলাম। ঐক্যমত্য কমিশন নিয়ে কথা হচ্ছিল এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে 1971 সালে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আগে 7ই মার্চের ভাষণে আমরা বুঝি বা দেখি যে তখন তার একটি আঙুলের ইশারায় পুরো জাতি উঠতে বসতো, মানে জাতিকে তিনি এতটাই ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং তার নামে, তার ডাকে শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এইসব স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হলো। ভালো কথা। তার মানে তিনি জাতির সকলের নেতা ছিলেন, মানে তাকে যারা পছন্দ করতেন না তাদেরও নেতা ছিলেন, কারণ বিকল্প কোনো দ্বিতীয় তৃতীয় ব্যক্তির কথা, নাম, চিন্তা কারো মাথায় তখন আসেনি। ভালো কথা। তিনি যখন 2 বছর স্বাধীনতার পরবর্তী 2 বছর 2.5 বছরের মাথায় জাতিকে আর সেই ঐক্যের জায়গায় ধরে রাখতে পারলেন না, এবং তার পরবর্তীকালে আরো যারা নেতা নেত্রী এসছেন, শেখ হাসিনা, খালেদা জিয়া বা জিয়াউর রহমান, এরশাদ, অনেকেই তো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসছেন, কেউ কিন্তু আর জাতিকে ওই ঐক্যের কাছাকাছিও নিতে পারেনি, বরং দিন যত গেছে সেখানে ডিভিশন আরো বেড়েছে। এখন বাংলাদেশে ঐক্যমত্য কমিশনের নামে যে একটা কমিশন বা যে একটা প্রক্রিয়া চলছে বাংলাদেশে, সেখানে তো আরো ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। তারা ঐক্যমত্য কমিশন এমন কিছু একটা করতে যাচ্ছে যেখানে বাংলাদেশের 30-40% মানুষের কোনো ধরনের কোনো রিপ্রেজেন্টেশন, মতামতের চিন্তাও করা হচ্ছে না। আমি বলছি, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি। আপনি 71 সালের কথা যদি বাদও দেন, আজকেও যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগ তো কিছু ভোট পাবে, সেটা 20%, 30%, যে কোনো একটা পার্সেন্টেজ তো ভোট পাবে। আমি বলছি না তারা 70-80% ভোট পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাতের ভোটের মতো ক্ষমতায় চলে যাবে, কিন্তু সেই জনগোষ্ঠীকে আপনি উপেক্ষা করছেন, এটি তো হতে পারে না। আওয়ামী লীগের নেতৃত্ব, শেখ হাসিনা অপরাধ করেছেন, শেখ হাসিনার বিচার করেন। ওবায়দুল কাদের অপরাধ করেছেন, অপরাধ করলে প্রমাণ করেন, আদালতে বিচার করেন। কিন্তু আওয়ামী লীগ ইটসেলফ একটা পলিটিক্যাল পার্টি। সেই পলিটিক্যাল পার্টির হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি কর্মী সমর্থক আছেন, যাদেরকে আমরা গত 3 দিন আগে 15ই আগস্টে আমরা ধানমন্ডির 32 নম্বরে তাদের অনেককে যেতে দেখেছি। এই সরকারের প্রবল রক্তচক্ষু, ভয়, ভীতি, পুলিশ
সেনাবাহিনী মিলিটারি উপেক্ষা করেও কিন্তু তারা গেছেন, ছোট্ট করে হাতের মধ্যে ফুল নিয়ে একটা বয়স্ক মহিলা গিয়েছেন, রিক্সা চালক গিয়েছেন, একজন মাদ্রাসার শিক্ষক আলেম গিয়েছেন, এরকম অনেক মানুষ গিয়েছে। আমি নিজে দেখেছি যে অনেকে যেতে পারেনি, দূর থেকে দেখেছে। তো এই মানুষগুলো তো কোনো অপরাধ করেনি, তারা বিদেশে টাকা পাচার করেনি, তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না, তারা কাউকে খুন করেনি, কিন্তু তাদের তাদের মনের ভিতরে বঙ্গবন্ধু আছে, মনের ভিতরে আওয়ামী লীগ আছে, মনের মধ্যে বাংলাদেশের প্রতি, শেখ হাসিনার প্রতি বা ভালোবাসা আছে। ভালোবাসা আমার বাবার প্রতি থাকতে পারে। এখন আমার বাবা যদি কোনো দোষ করে তার বিচার হবে না, আমি আমার বাবাকে ভালোবাসি বলে? তো আমার বাবা যদি অপরাধ করে থাকেন, বাবাকে বিচার করেন, কিন্তু আমাকে কেন আপনি কথা বলতে দিবেন না, আমাকে কেন রাস্তায় বের হতে দিবেন না? তো যে ঐক্যমত্য কমিশন বাংলাদেশে এই এত বিরাট সংখ্যক মানুষের মতামতকে উপেক্ষা করে একটা একপেশে ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করে, এটাকে তো কোনোভাবে ঐক্যমত্য বলা সম্ভব না। এটা হচ্ছে তাদের একটা প্রেসক্রিপশন, তারা একটা ফর্মুলার ভিতরে, একটা মেশিনের ভিতরে ঢুকিয়ে এটাকে তারা একটা জায়েজ করার ফর্মুলা তৈরি করেছে, যে সেই ফর্মুলার নাম দিয়েছে ঐক্যমত্য কমিশন। আসলে এই ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য হচ্ছে ৭২-এর সংবিধানকে নাকচ করে, খারিজ করে এমন কিছু একটা ঢুকানো, যার মাধ্যমে ওই যে সাবির ভাই শুরুতে বলছিলেন যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে আসলে ৭১-এর না, ওটা ৪৭-এর ভিতর দিয়ে, ৪৭-এর ধারাবাহিকতায় ৭১, এবং মূল স্বাধীন আমরা হয়েছি আসলে ২৪-এ এসে, এবং সেটাই হচ্ছে আমাদের আসল স্বাধীনতা। এই উদ্দেশ্য নিয়ে এই রাজনীতির যে বয়ান, এই বয়ান শব্দটাও আজকাল নতুন করে আমরা শুনতে পাচ্ছি, আগে এই সব শব্দ কম ব্যবহৃত হতো। কারণ আমিও তো সাবির ভাইয়ের কাছাকাছি না হলেও দীর্ঘদিন ৯১ সাল থেকে বাংলাদেশে সাংবাদিকতা করি, সেই হিসাব করলে তো ৩৪ বছর মোটামুটি হলো। তো এইরকম রাজনৈতিক বয়ান কখনো শুনি নাই যে একটা দলকে, গোষ্ঠীকে একদম বাদ দিয়ে, হ্যাঁ, আওয়ামী লীগের আমলে যেটি হয়েছে যে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করে তাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল, সেটির একটা ভিন্নতর বাস্তবতা ছিল। জামায়াতে ইসলামী ঐতিহাসিকভাবে স্বীকৃত, তাদের গোলাম আজমের নিজের মুখে আমি নিজে শুনেছি, তারা বলেছেন, বিভিন্ন জায়গায় লিখেছেন যে তারা বাংলাদেশের চাই নাই। এবং এই যে কিছুদিন আগে ব্যারিস্টার রাজ্জাক মারা গেলেন, তিনি ইন্টারভিউতে আমাদের সঙ্গে বলেছেন যে আমি বহু চেষ্টা করেছি জামায়াতকে দিয়ে ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়ানোর এবং বাংলাদেশের রাজনীতির সঙ্গে একভূত হওয়ার। তো সেই বাস্তবতার সঙ্গে তো আপনি আওয়ামী লীগের বাস্তবতাকে মিলাতে পারবেন না। আওয়ামী লীগ অনেক লোককে হত্যা করেছে, আওয়ামী লীগের সরকারের সময় পুলিশ হত্যা করেছে, বিডিআর হত্যা করেছে, বা অন্যরা হত্যা করেছে, মিলিটারি হত্যা করে থাকতে পারে। তো এই সরকারের আমলে হচ্ছে। হত্যাকাণ্ড তো সকল হত্যাকাণ্ডই পাপ। একজনকে হত্যা করা, ওই যে হাদিস করেন, আমি তো অত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না, কিন্তু শুনেছি বিজ্ঞজনেরা বলেন যে একজন মানুষকে যদি হত্যা করো তাহলে তুমি যেন পুরো মানবতাকে হত্যা করলা, আর একজন মানুষকে তুমি যদি বাঁচাও জীবন, তাহলে তুমি পুরো মানবতার জীবন বাঁচালে। এটা আমাদের মহানবী কোথাও বলেছেন, আমি জানি না কোন জায়গায় বলেছেন। তো তাহলে আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষকে হত্যা করাও যদি অপরাধ হয়, একজন মানুষকে আমি যদি হত্যা করি আমার ফাঁসি হবে, আর ১ লক্ষ মানুষকে হত্যা করলেও ফাঁসি হবে। হিটলারেরও ফাঁসি মানে হতো যদি বেঁচে থাকতো বা তাকে পাওয়া যেত এরকম সময়। আর একজন মানুষ যে চোরা একটা লোক পাড়ায় ছিনতাই করতে গিয়ে একজনকে পেটে ছুরি মেরে তাকে হত্যা, মানে তার মৃত্যুদণ্ড হলো। সেই বাস্তবতায় তাহলে প্রফেসর ইউনূসের সরকারের আমলে এই যে সেনাবাহিনীর গুলিতে সেদিন গোপালগঞ্জে মানুষ মারা গেল, আরো এখানে সেখানে মানুষ মারা গেল, এগুলির হুকুমের আসামি কে হবেন? এগুলোর জন্য কোনোদিন কোনো বিচার হবে না, মামলা হবে না। মাউন ভাই, আপনি তো আমি শেষ করি। যেই কারণে আপনি না, আমি সেই আলোচনায় যাচ্ছি না, আমি কি সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে এমন কোন সরকার কি বাংলাদেশে কোনোদিন ছিল যেই সরকারের আমলে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি? কোথাও কম, কোথাও বেশি, এবং প্রত্যেকের বিচার হওয়া উচিত। আমি মনে করি সেই পুলিশের বিচার হওয়া উচিত, নির্দেশদাতার বিচার হওয়া উচিত, সরকার প্রধান হিসেবে যদি ইনভলভমেন্ট পাওয়া যায় অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত, আরো অন্যদের সকলের বিচার হোক, সেটি নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই, সংশয় নেই, সন্দেহ নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করে, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, তাদের জন্য আপনি কি স্পেস রাখলেন ঐক্যমত্য কমিশন বা প্রফেসর ইউনূসের সরকার বা অন্য যারা আছেন এখন উপদেষ্টা মন্ডলীতে? তারা কি এই কথাটা কখনো ভাবে? এবং যদি কখনো কোনো আলোচনায় টকশোতে সাংবাদিক বন্ধুরা মাঝে মধ্যে এই প্রশ্ন উত্থাপন করতে গেলে বলে যে এগুলি হচ্ছে পুরনো ধ্যান ধারণার আলোচনা, এখন আওয়ামী লীগ ইত্যাদি যারা বলবেন তারা ফ্যাসিস্টের দোসর, তাদেরকে আমরা বয়কট করব, তাদেরকে আমরা ঘেরাও করব, তাদেরকে আমরা মানে অমুক করব, মব করব, ফলে এই কথা বলার কেউ সাহসও পায় না। তো সেই যদি বাস্তবতা হয় তাহলে কিসের ঐক্যমত্য, কিসের কমিশন, আর কিসের কি? এটা হচ্ছে আপনি যা চাচ্ছেন তাই করার জন্য একটা, ওই যে থাকে না যে জিয়া রহমানের হ্যাঁ না ভোটের মতো। আমি তখন স্কুলে পড়তাম ছোটবেলায়, আমি বোধহয় ৩-৪০০ ভোট দিয়েছিলাম। স্কুলের বাক্স ছিল দুইটা, একটা হ্যাঁ লেখা, একটা না লেখা।
ব্যালট বাক্স ছিল এবং আমাদের মতো সব 1-2 এর বাচ্চারা ব্যালট বাক্স ভরে দিত, এবং পরের দিন বিরাট নির্বাচনের ফলাফল হলো যে হ্যাঁ বিপুল ভোটে জিয়াউর রহমান হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তো ওই হেলিকপ্টার থেকে ইয়ে করা হতো, পাঠানো হতো আমার মনে আছে। আমি গ্রামে ছিলাম তো তখন অত হেলিকপ্টার দেখি নাই, আমি সাধারণ অভিজ্ঞতার কথা বললাম। আমি বলছি যে বাংলাদেশের রাজনীতির কলঙ্ক আজকে নতুন না, এটাই ছিল সব সময়, কিন্তু এখন সেটি সকল সীমা ছাড়িয়ে গেছে। আমার মনে হয় আমি অনেক কথা বলেছি, সময় শেষ হয়ে আসছে। সাবির ভাই নিশ্চয়ই কিছু বলবেন। মামুন ভাই হচ্ছেন কালচারাল ফ্যাসিস্ট, তার মতো অনেক প্রথিতযশা সাংবাদিক, তারপরে তারকাদেরকে দেখলাম কালকে জুতো পেটা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারকাদেরকে না, কারেকশন, তারকাদের ছবিকে, তারকাদেরকে না, ওই আর কি শব্দ প্রয়োগে সচেতন হতে হবে আর কি। কেমন মামুন ভাই ভয় লাগে? আপনি তো হত্যা মামলার আসামি ভাই। না 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 না, ভয়ের কি আছে? এটা তো হাস্যকর, মানে এটা আমার কাছে চরম হাস্যকর একটা ব্যাপার মনে হয় যে মানুষ কতটা নিম্ন রুচির হলে, নিম্ন প্রকৃতির হলে, যে একজন, আমরা যদি এমন কোনো আইন নাই বাংলাদেশে যে কাউকে শ্রদ্ধা জানানো যাবে না, বঙ্গবন্ধুকে হোক, জিয়াউর রহমানকে হোক, বা ইভেন যে কারো একটা নিকৃষ্ট লোককেও যদি কেউ শ্রদ্ধা জানাতে চায়, তাকে শ্রদ্ধা জানাতে তো এই যে কি বলে যুদ্ধাপরাধীদের যাদের ফাঁসি হয়েছে তাদেরকে মানুষ শ্রদ্ধা জানায় না, তাদের দলের অনুসারীরা এই যে দেলোয়ার হোসেন সাঈদীকে বা সাকা চৌধুরীকে, কাদের মোল্লাকে জামাতের নেতারা গিয়ে শ্রদ্ধা জানায় না? তো সেখানে কি কেউ তাদেরকে বাধা দিতে যায় যে কোন প্রেস সেক্রেটারি বলেছে কোনোদিন যে এই ওকে শ্রদ্ধা জানাতে গেলে তোমাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে? কি আইন আছে প্রেস সেক্রেটারির হাতে? আমি শেষ করি। না 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 ভাই, তুমি একটা প্রশ্ন করেছো, সেটার উত্তরটা তো শুনতে হবে তোমাকে, তারপরে না অন্য বিষয় আসবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে শ্রদ্ধা জানানোর কোনো আইন নাই বাংলাদেশে, যে শ্রদ্ধা জানানো যাবে না সেরকম আইন আগে পাশ করতে হবে, তারপরে এই প্রেস সেক্রেটারিকে বলতে হবে যে বাংলাদেশের এই দণ্ডবিধির এত ধারা অনুসারে যদি কেউ শ্রদ্ধা জানাতে যায় শেখ মুজিবের বাড়িতে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তো কোনো আইন তো নাই। গায়ের জোরে তো কথা বলা যায় না, গায়ের জোরে কথা বলতে পারে আহাম্মক লোকজন। তো আমি তো এটি আমার মুখে উচ্চারণ করতে চাই না যে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি এরকম আহাম্মকের মতো কথাবার্তা কেন বলবেন। এক, দ্বিতীয় হচ্ছে পুলিশ মাঝে মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেয় যে অত তারিখে অমুক জায়গায় পার্টিকুলার কয়েকটা জায়গা থাকে যে কেউ সমাবেত হতে পারবে না, যেমন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, বা রাষ্ট্রপতির বাড়ির সামনে, ক্যান্টনমেন্টে বিশেষ বিশেষ জায়গা থাকে। সেরকম যদি হতো যে ঢাকা মহানগর পুলিশ একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে 15ই আগস্ট সকাল বা আগের রাত, মধ্যরাত থেকে শুরু করে পরবর্তী 24 ঘন্টা ধানমন্ডি 32 নম্বর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই আশঙ্কায় একটা সভা সমাবেশ নিষিদ্ধ করা হলো, তারপরেও ইন্ডিভিজুয়ালি আপনি আমি গিয়ে ফুল দিয়ে গোপনে চলে আসতে পারি, আমরা সভা সমাবেশ মিছিল করব না। সেই রকম জায়গায় যখন একটা মানুষ, সাধারণ রিক্সা চালক বা সাধারণ একটা গৃহিণী বা একজন মায়ের সমান বয়সী মানুষ ফুল দিতে যায়, তাকে হেনস্থা করা হয়, তাকে মবের শিকার হতে হয়, সেইখানে আমি তো অনেক ভাগ্যবান যে আমাকে তো আমার ছবিতে ফুল দিয়েছি বলে বা শ্রদ্ধা জানিয়েছি বলে ফেসবুকে, তাও বাস্তবে না, আমার ছবিতে ওখানে তারা জুতা মেরেছে। তো এটা এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? এটি কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের সভ্যতা? আমাকে একটু বুঝান যে পৃথিবীর কোন আইনে আছে যে আপনি কাউকে অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে একটা চিঠি লিখলেন বা একটা ভালোবাসা প্রকাশ করলেন, সেই জন্য আপনাকে জুতা পেটা করা হবে? এটা কোথাও আছে? বাংলাদেশে কি মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ নাম, যে তার নাম উচ্চারণ করলেই তাকে জেলে নিয়ে যেতে হবে? এটা কোন আইনে প্রফেসর ইউনূসের সরকার করেছে? কেন করেছে? এর ব্যাখ্যা দেওয়ার মতো কোনো যোগ্যতা এই সরকারের কারো আছে? আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে যারা সকলেই তো আমাদের ভাই বন্ধু, তাদের সঙ্গে আমরা দীর্ঘদিন রাস্তায়, মাঠে ঘাটে, পথে কাজ করেছি, টকশো করেছি, কিন্তু এখন হঠাৎ করে দেখি তাদের ভিন্ন চেহারা। এই অসমাপ্ত আত্মজীবনীর কথা বলে আপনি আলোচনা শুরু করেছিলেন। অসমাপ্ত আত্মজীবনী নিয়ে শেখ হাসিনাও অতটা উচ্ছ্বাস কোনোদিন প্রকাশ করেনি যতটা উচ্ছ্বাস আসিফ নজরুল প্রকাশ করেছেন টেলিভিশনে। এখন সেগুলি টেলিভিশনে ভাইরাল, কিন্তু কই, আজকেও দেখলাম পোড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায় অসমাপ্ত আত্মজীবনী থেকে শুরু করে বঙ্গবন্ধুর বই, হাসিনার বই। আমাদের মহাপণ্ডিত বিজ্ঞ উপদেষ্টারা তো কিছুই বলছেন না। এই হচ্ছে আমার বাংলাদেশ। আমি এতে ভয় পাওয়ার কিছু না। ভয় পাবো আমি যদি কোনো চুরি ডাকাতি করতাম, খুন খারাপি করতাম, টাকা পাচার করতাম, কারো জমি লুট করতাম, কারো বাড়ি দখল করতাম, তাহলে ভয় পাওয়ার ব্যাপার থাকতো। আমি তো এসব কোনো অপরাধ করিনি, আমি কেন ভয় পাবো? বলা হচ্ছে ওই আহাম্মকদের কেউ কেউ বলছে যে অনেক টাকা পয়সা ছড়ানো হয়েছে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার জন্য।
আচ্ছা, আমি আহাম্মকরা তো কত কিছু বলে, সেটা প্রমাণ দিক। জি সাবির ভাই প্লিজ বলেন। জয়মা, জি নিশ্চয়ই। আপনার কথা শুনতে শুনতে আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে, আমার কিছু বলতে হবে। হ্যাঁ, সরি ভাই। না, কারণ একটানা একজন বলে গেলে একটু সমস্যা হয় জি। দর্শকের জন্য। না, আমার কথা হচ্ছে একটাই, সিম্পল, যে কারো ছবি টাঙিয়ে সেটা জুতাপেটা করা যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থা হয়, যে আমেরিকার মতো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস যদি থাকে, মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, সেখানে আপনি ছবি টাঙিয়ে জুতাপেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই সাথে যে কারোর স্বাধীনতা থাকবে, যে কোথাও গিয়েও যে কারোর জন্য শ্রদ্ধা জানানো। আপনি যদি দুইটা রাইট যদি একসাথে দিতে পারেন, তাহলে আপনি বলতে পারেন যে ওই জুতাপেটা যারা করছে একটা ছবির উপরে, তাদের জুতাপেটা করার অধিকার আছে, কিন্তু তারা কি ধরনের, তাদের মূল্যবোধ কি সেটা লোকে বুঝবে, যে তাদের রুচি কি, তাদের মূল্যবোধ কি, এবং সেই লোকজন তাদেরকে সেভাবে জাজ করবে। কিন্তু একই সাথে আপনাকে ওই অধিকারটা দিতে হবে মানুষকে, যে তারা যাকে শ্রদ্ধা করে, যেই মতাদর্শের লোক, সেটাতে যেন তারা করতে পারে। কিন্তু আপনি সেটা করছেন না। আপনি বলছেন যে এটা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরে বেশিরভাগ লোক ওখানে যাচ্ছে না, কারণ কেউ ব্যবস্থার মুখোমুখি হতে চায় না, সেজন্য তারা নিরাপদে ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছে। তো সেটাকে কাউন্টার করার জন্য তারা এই জুতাপেটা করার আয়োজনটা করলো। এখন এখানে সবচেয়ে ভয় হচ্ছে যে বাংলাদেশে গত 1 বছরে যেটা হয়েছে, যে এরা যাদেরকে জুতাপেটা করবে ছবিতে, এদের কেউ প্রকাশ্যে যদি পায় এইসব লোকজনকে, তখন ফিজিক্যালি অ্যাটাক করতে পারে। কারণ এখানে কোনো নিরাপত্তা নেই, এখানে কোনো পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, বরঞ্চ পুলিশ উল্টা ওই যে রিকশাওয়ালার কথা যেটা জয় মামুন বলছিল, উল্টা ওই পুলিশকে, ওই রিকশাওয়ালাকে প্রোটেক্ট না করে, তাকে নিরাপত্তা না দিয়ে উল্টা তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং জেলে ঢুকিয়েছে, এক রাতে হলেও জেলে ঢুকিয়েছে। তো এই অবস্থায় তো আপনার এক ধরনের, মানে যদিও শব্দটা শুনতে শুনতে আমার মানে বিতৃষ্ণা জন্মে গেছে, কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে, যে সরকারের বাইরে, সরকারি বাহিনীর বাইরে একটা পেটোয়া বাহিনী থাকে। তারা কিন্তু ওই বিভিন্ন রঙের শার্ট পরতো, যে ইটালিতে কালো শার্ট পরতো, জার্মানিতে ব্রাউন শার্ট পরতো, ওদেরকে ব্রাউন শার্ট বলা হতো, এদেরকে ব্ল্যাক শার্ট বলা হতো, ফ্যাসিস্টদেরকে। এবং এদের কাজই ছিল সবাইকে টেরোরাইজ করা, ইহুদি পাড়ায় গিয়ে দোকানপাট ভাঙচুর করা, তারপরে যেসব সংবাদপত্রে তাদের বিরুদ্ধে লেখা হয় সেখানে গিয়ে হামলা করা। এবং এই পেটোয়া বাহিনীর একটা চরিত্র কিছু কিছু গ্রুপের মধ্যে বাংলাদেশে চলে এসছে, এবং যেটা কি প্রকৃত অর্থে ফ্যাসিবাদী চরিত্র। তো এইটা এখন বলাও তো ডিফিকাল্ট, কারণ সবাই তো মনে করে ফ্যাসিবাদ মানেই হচ্ছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে কিভাবে ফ্যাসিবাদ হয় আমি জানি না, সেটা একটা ওর ভিন্ন একটা আলোচনা, এখানে হবে না। কিন্তু মূল কথা হচ্ছে যে এই সবই হচ্ছে আপনি যেটা দিয়ে আলোচনা সূত্রপাত ঘটিয়েছিলেন, যে ইতিহাস বিকৃতির সুনামি। তারা চাচ্ছে যে ইতিহাস তারা যেভাবে দেখছে ঠিক সেভাবেই ন্যারেটিভটা থাকতে হবে, এটার বাইরে গেলেই আপনি ওই আপনার ছবি করা হবে। এবং এই আজকে জুতাপেটা করা হচ্ছে ছবিটা, এবং এটা থেকে, এবং যখন এটা কেউ প্রতিবাদ করছে না, মানে সরকারের দিক থেকে, কর্তৃপক্ষের দিক থেকে কেউ প্রতিবাদ করছে না, তখনই তারা মনে করবে যে ওই লোকটাকে যদি আমি সামনে পাই, তখন তাকে লাঠিপেটা করার একটা অনুমতি তার হয়ে গেছে। এভাবেই তো জিনিসটা হয়। মানে আতঙ্কিত হওয়ার কারণ তো ওইটাই, যে এরা এটা করছে কিন্তু কেউ বলছে না যে এটা কিন্তু মানে নিম্নরুচির মানে কাজ হচ্ছে। এখানে তোমাদের যে মূল্যবোধের প্রকাশ পাচ্ছে সেটা গণতান্ত্রিক মূল্যবোধ না, এটা বরঞ্চ এক ধরনের ফ্যাসিবাদী মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটছে। এটা তা কেউ তাদেরকে বলছে না, ইউনূস তো বলছে না, সরকারের কেউ বলছে না। ইউনূস তো এসব কথা বলতে পারতো, বলে সে নিজেকে মানে এই ধরনের রাজনীতির উপরে নিয়ে যেতে পারতো, কিন্তু তিনি সেটা করেননি, বরঞ্চ তিনি ওই রাজনীতির সাথেই আছেন। এবং এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বাংলাদেশের এই গত 1 বছরের ঘটনা বলি, যে তিনি যেটা করতে পারতেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, সেটা তিনি করেননি। কারণ তিনি ধরে নিয়েছেন যে এই ছাত্ররা তাকে নিয়োগ করেছে, ছাত্ররা তার নিয়োগ করতে, দেয়ারফর তারা যেটা চায় সেটাই করতে হবে, ওনাকে প্রশ্রয় দিয়ে যাবেন। এবং তারা যতই অন্যায় করুক না কেন তিনি নীরব থাকবেন, এবং নীরবতার মাধ্যমে তিনি প্রশ্রয় দিয়ে গেছেন। কিন্তু এখন তো তিনি ছাত্রদের কথা বলছেন না, এখন তিনি জনতার কথা বলছেন। ছাত্ররা আউট হয়ে গেছে। কারণ ওই ছাত্ররা আর ছাত্র নেই, তারা তো জনতার কাতারে চলে গেছে। মানে 1 বছরে কি তারা ম্যাচিউর হয়ে গেছে, জনতা হয়ে গেছে? হ্যাঁ, নাকি ছাত্ররা তার বিরুদ্ধে কথা বলছে দেখে এখন তাদের পক্ষ ত্যাগ করে, জনতা বললে আপনি কোন জনতাকে বলছেন সেটা তো বোঝা যাবে না, রাইট? এখন হ্যাঁ, এনসিপি যারা গঠন করেছে এবং এনসিপির বাইরেও অনেকে,
মনে করছে যে ইউনূস বিএনপির কাছে সারেন্ডার করেছে। লন্ডনে যে একজন এনসিপি নেতা বলছেন যে উনি লন্ডনে গিয়ে সিজদা করে এসেছেন এখন। তো এইগুলো হচ্ছে এক ধরনের মানে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এখন ইউনূস সাহেব হয়তো বুঝতে পারছেন যে এদের সাথে বেশি দূর গেলে একটা বিপদের মুখে পড়বেন এবং নির্বাচন করে তিনি সসম্মানে বের হতে পারবেন এখান থেকে। নির্বাচন যদি না দেন তখন বের হতে হবে, কিন্তু হয়তো সসম্মানে বের হতে পারবেন না। এবং তার তো এখন সম্মানটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, কারণ তিনি দেখেছেন হাসিনাকে কিভাবে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তিনি তো সেটা করতে চান না। কাজেই তিনি বিএনপির সাথে যোগসাজশ বলবো, বিএনপির কথা অনুযায়ী নির্বাচনটা ফেব্রুয়ারিতে যদি আয়োজন করতে পারেন, নির্বাচনটা যদি সুষ্ঠু এবং অবাধ হয়, আওয়ামী লীগকে ছাড়াই যদি হয়, তাও যদি সুষ্ঠু হয়, তাহলে তিনি সসম্মানে বেরোতে পারবেন না। কিন্তু সাবির ভাই, এখানে আমার প্রশ্ন আছে আপনার কাছে। সেটি হচ্ছে যে প্রথমত আওয়ামী লীগের মতো একটি দলকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নেই যে আওয়ামী লীগ অথবা বিএনপি এই দুই দলের কোনো একটা যদি নির্বাচনে অংশ না নেয়, সেই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। তো সেখানে আওয়ামী লীগকে আপনি বাদ দিলেন, এবং সামনে যে বাস্তবতা আমি দেখতে পাচ্ছি তাতে এনসিপির কোনো ভোট নাই। বাংলাদেশের এমন কোনো 300 আসনের ভিতরে একটা আসনের নাম আপনি বলতে পারবেন না যেখানে তারা কেউ একজন তাদের কোনো প্রার্থী, যদি বিএনপি বা জামাত আসন ছেড়ে না দেয়, তাহলে তারা ভোট করে পাশ করতে আসতে পারবে, এরকম পঞ্চগড় থেকে বান্দরবান পর্যন্ত কোথাও নাই। তারপরেও তারা কাগজে বাঘ হিসেবে অনেক বড় পার্টি, রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু তারপরে তারা সেনাবাহিনীর প্রোটেকশন পায়, অমুক পায় তমুক পায়, যেটা অনেক বড় বড় দল কোনোদিন পায়নি, জীবনেও হয়তো পাবে না। তো সেই এনসিপি বলছে তারা নির্বাচনে যাবে না, মানে যদি ওইরকম তাদের চাহিদা মতো সংস্কার না হয়, যদি তাহার ফেব্রুয়ারির আগে বিচার না হয়, যদি ঐক্যমত্য কমিশনের সেই সনদ সবর না হয়, তারপরে এমনও হতে পারে যে জামাতও সেই রকম লাইনে কথা বলছে, এবং জামাত আর এনসিপির মধ্যে আদর্শগত নীতিগত ভাবে খুব একটা পার্থক্য আমি দেখতে পাই না। তো যদি আপনি একটা হাইপোথেটিক্যালি ধরে নেন যে জামাত এবং এনসিপি নির্বাচনে গেল না, আওয়ামী লীগ তো বাতিলই এই খাতার থেকে, তো তখন কি বিএনপি একা নির্বাচন করবে এবং সেটি কি কোনো পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নির্বাচন হবে? তখন ইউনূসের কি হবে? তখন এনসিপি আর জামাত যদি বয়কট করে, তাহলে তো আমরা আবার সেই বয়কটের রাজনীতিতে ফিরে গেলাম। তাহলে এই যে এত এত আয়োজন এক বছরে সবই তো ভেস্তে যাবে। সাবির ভাই, সবাই কিন্তু এই কথাটাই বলছে। ডক্টর ইউনূস তাদের প্রায়োরিটি তো নির্বাচন না, তাদের প্রায়োরিটি হচ্ছে ফ্যাসিস্টের বিচার এবং সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এখন সমস্যা হচ্ছে যে নির্বাচন যদি তারা প্রায়োরিটাইজ না করে এবং বিএনপি যদি ইনসিস্ট করে নির্বাচনের উপর, কিন্তু এরা যদি বয়কটের হুমকি দেয়, যার ফলে নির্বাচন একটা মানে তখন কিন্তু অন্য বিষয় চলে আসে যে এই সরকার ব্যর্থ, এই সরকারের পতন হবে, এবং এই সরকারের পতন হলে কি হবে, এবং ওর এই অন্তর্বর্তী সরকারের বদলে কোন ধরনের আরেকটা অন্তর্বর্তী সরকার আসবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় মাথা ব্যথা। অনেকেই বলছে যে রাষ্ট্রপতিকে পরিবর্তন করা হইতে পারে, নতুন একটা সরকার আসবে, ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে না, অনেক কথা কিন্তু এখন মানে বাতাসে ঘুরছে সাবির ভাই। এবং একটা জিনিস ঘুরছে যে এই আজকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ছবি রিমুভ করা হচ্ছে মিশন থেকে, কালকে তাকে রিমুভ করা হবে বঙ্গভবন থেকে, এবং সেখানে ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করে তারপরে নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসলেও রাষ্ট্রপতি যাতে ইউনূস থাকেন, এবং ওই জুলাই সনদে আপনার রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করে রাষ্ট্রপতির হাতে প্রচুর ক্ষমতা থাকবে। কাজেই এই একটা চিন্তা ভাবনা অনেকের মাথায় থাকতে পারে যে ইউনূস সাহেব যদি প্রেসিডেন্ট হয়ে যান, বিএনপি নির্বাচন করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং তাদের প্রধানমন্ত্রী হবে, কিন্তু আমাদের লোক বেশ কিছু ক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট থাকবে। সো ওইটা হবে মানে ভবিষ্যৎ দ্বন্দ্বের একটা রেসিপি, মানে বাংলাদেশ স্থিতিশীল হবে, মানে দ্বন্দ্ব লেগেই থাকবে। আপনার বদরুদ্দোজাকে হজম করতে পারেনি খালেদা জিয়া, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যাকে শেখ হাসিনা সেই সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে গিয়ে প্রেসিডেন্ট বানানোর জন্য আহ্বান জানান, তাকে শেষমেশ তার সাথে কিন্তু গন্ডগোল হয়ে গেল, আবু সাইদের সাথে শেখ মুজিবের গন্ডগোল হয়ে গেল। কাজেই প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর গন্ডগোল কিন্তু হয়, আর এখানে তো মানে একেবারে হওয়ার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া হচ্ছে, আগের থেকেই তৈরি আছে ক্ষেত্র।
তার মানে কি আমরা ভবিষ্যতে এরকম দেখতে পাচ্ছি যে ধরেন ডক্টর ইউনূসের নেতৃত্বে বা ডক্টর ইউনূস প্রেসিডেন্ট, সেই নেতৃত্বে এনসিপি এক ধরনের ক্ষমতার ভাগাভাগি করছে বিএনপির সঙ্গে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে দেশ শাসন করবে? ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে? হ্যাঁ, মানে ইউনূস যদি প্রেসিডেন্ট হন তার মানেটা কি হবে? ইউনূসের রাজনৈতিক ক্ষমতার খুঁটিটা কোথায় থাকবে? তার তো কোনো দল নাই। তখন এনসিপি আবার তার নিয়োগকর্তারাই তার রাজনৈতিক শক্তির খুঁটি হয়ে দাঁড়াবে। কিন্তু সেই পথে গেলে এটা শুধু বর্তমান না, ভবিষ্যতের জন্য প্রবলেম অবশ্যই ক্রিয়েট করবে। তো সেই ক্ষেত্রে ধরেন আমার মনে হয় এটা নিয়ে এখনই এত কিছু কল্পনা না করাই ভালো। না, কল্পনা করার দরকার আছে মামুন ভাই। দরকার কেন? এই কারণ তাইলে আমি দেখতে পাচ্ছি জামাত হচ্ছে কি বিরোধী দল, এবং এখন যদি দেখি যে এখন এই মুহূর্তে 3টা স্টেক হোল্ডার আছে, রাইট? ধরেন ডক্টর ইউনূসের নেতৃত্বে এনসিপি, জামাত তো জামাতি, আর ইসলামিক দলগুলো, জামাতের নেতৃত্বে ধরেন ইসলামিক দলগুলো, আর হচ্ছে গিয়ে বিএনপি। না, জামাত সব ইসলামিক দল জামাতের নেতৃত্বে আসবে না। আচ্ছা, হেফাজত আলাদা, তারা যাই হোক, চরমনাই আলাদা, কত রকম আছে আলাদা। ওকে, ইন দ্যাট কেস ধরেন জামাত এবং এনসিপি এখন যে তারা নির্বাচন চায় না, এটা কি এক ধরনের গেমের পার্ট কিনা, যে আমরা নির্বাচন চাই না কিন্তু তারপরে আমরা গেলাম? না, গেমের পার্ট কেন হবে? এটা তো একদম বাস্তব। কারণ তারা তো প্রকৃতপক্ষে জানে যে জামাত যত পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচনও যদি হয় ফেয়ার, তারপরে জামাত কি 10% ভোট পাবে বাংলাদেশে? পাবে না তো। আর এনসিপি তো 1% কি 0.01% ভোটও পাবে না। আমার মনে হয় এইটা একটা কনসেপ্ট যে তারা 10% ভোট পাবে না, কিন্তু মেকানিজম, ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো আমরা দেখেছি ভাই, যে আপনি এখন তাহলে তো আর ইলেকশন করার দরকার নাই, তাহলে ইঞ্জিনিয়ারিং করি আমরা। আমি তো ইলেকশনের কথা বলছি, ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি না। আমি বলছি যদি ইলেকশন হয়, ইঞ্জিনিয়ারিং করতে চাইলে এখন ইঞ্জিনিয়ারিং আমরা দেখছি, কিন্তু ইঞ্জিনিয়ারিং কিভাবে ধরা যায় সেই টেকনিকও তো আমরা জানি। এবং সেই রকম এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনি জামাতকে আপনি দেখাবেন যে সে 70% ভোট পেয়ে 230 আসন পেয়ে সংসদে নির্বাচিত হয়েছে। বাংলাদেশের মানুষ এত চদু এখন আর নাই যেগুলো খাবে। ফলে ওই ইঞ্জিনিয়ারিং এর গল্প বলে লাভ নাই। ভোট এদিক ওদিক করা সেটা ভিন্ন। উড়িয়ে দিচ্ছেন। দেখুন, প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে, এবং আমার ধারণা যেভাবে করে মেকানিজম ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি, তাতে করে জামাত ডাকসু জয় করবে, শিবির ডাকসু জয় করবে। সাবির ভাই, আপনার কি এখানে ভিন্ন মত আছে নাকি? তাইলে কেন ন্যাশনাল ইলেকশন আমরা ধরে নিচ্ছি যে জামাত খুব একটা সুবিধা করতে পারবে না? না, শিবির যদি ডাকসুতে ভিপি জিএস পদগুলো যেতেও, তার মানে এই না যে জামাত দেশে 30টা আসন পেয়ে যাবে, 300 মানে 150। কারণ আপনি দেখেন জাসদের যে ছাত্র সংগঠন, তারা কত পাওয়ারফুল ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তারা পরপর যখন আবার ডাকসু নির্বাচন হতো, আখতারুজ্জামান, মান্না, এরা ভিপি জিএস ইলেক্টেড হতেন, কিন্তু জাসদ কি পারতো কোনো একটা আসন, নৌকা ছাড়া একটা আসন জিততে? নির্বাচনে পারতো না। তো আমার মনে হয় যে শিবির একটা অবস্থান সৃষ্টি করেছে। তারা ছাত্রলীগের ভিতরে গিয়ে, ছাত্রলীগের ছদ্মবেশে হেলমেট পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেদের একটা অবস্থান ক্রিয়েট করেছে, এবং এই জুলাই আগস্ট আন্দোলনে তারা ওখান থেকে বেরিয়ে এসে একটা নেতৃত্বর মতো একটা স্থান তারা নিয়েছে। তো যার ফলে তারা ডাকসুতে একটা ভালো অবস্থান করতে পারে। যেরকম নুরুল হক নূর, তিনি 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ভিপি হিসেবে নির্বাচিত হলেন, স্বতন্ত্র হয়েও, কোনো দল ছিল না তার। এবং তখন ছাত্র দলের প্রতাপ সারা ক্যাম্পাসে, কিন্তু শিবিরের সমর্থন ছিল নূরের প্রতি। না, ধরেন শিবিরের যে 3টা মানে যে কমিটি, তাতে গ্রহণ সাদিক কায়েম ভিপি পদপ্রার্থী, এসএম ফরহাদ জিএস পদপ্রার্থী, মহিউদ্দিন খান এজিএস, 3টা প্রধান মানে টপ 3টা পজিশন, এরা তো ছাত্রলীগ থেকে আসা, সব ছাত্রলীগ থেকে আসে। এরা আবার 4 জন নারীকেও মনোনয়ন দিয়েছে, রাইট? দেখলাম। সো এটা খুব আশ্চর্যজনক হবে না? একজন চাকমাকেও, একজন আদিবাসীকেও, হ্যাঁ, কোটা ব্যবস্থা তারা পুনর্বহাল করেছে আর কি। আপনি একেবারে আপনারা যেভাবে করে 10% ভোট পাবেন না, এভাবে করে জাতীয় নির্বাচনে আমি বাজি ধরতে রাজি আছি যে কারোর সঙ্গে, যে 10% ভোট জামাত পাবে না যদি নির্বাচন হয়, ইঞ্জিনিয়ারিং না। আপনি আমরা তো একটা ডিফারেন্ট সিচুয়েশনের মধ্যে আছি।
না এখন সেটা সেই আলোচনা আমি কেন যাব, যে আমি ধরেই যদি নেই যে নির্বাচন হবে না একটা কারসাজি করে কারচুপি করে, তাহলে শেখ হাসিনার কি দোষ ছিল? তাহলে শেখ হাসিনাই ভালো ছিল। আপনিও যদি চুরি করেন ভোট, তাহলে শেখ হাসিনার ভোট চুরিতে সমস্যা কি ছিল? মাঝখান দিয়ে এত ভাঙচুর হতো না, এত প্রাণহানি হতো না, এত মানুষ মরতো না, ছাত্র মরতো না, পুলিশ মরতো না, আপনি আমিও ভালো থাকতাম, এরাও ভালো থাকতো, শিবিররা হেলমেট পরে থাকতো। তো ভোটের কারচুপি যদি হয় তাহলে এত আন্দোলন বিপ্লব এগুলি এই আলোচনাগুলি বৃথা না। সেটা ধরে আমি কথা বলতেই রাজি না যে ভোটে কারচুপি হবে, ইঞ্জিনিয়ারিং হবে, এটা ধরে